শেষ হলো একটি কর্মমুখর সপ্তাহ। গেল 5 দিনে ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রাপ্তিযোগ ও ব্যয়ের লেনদেন হিসাব শেষে ভাগশেষে থাকলো কি? এসব জানাতে আমাদের আয়োজন ভাগশেষ। পুরো আয়োজনের সাথে আছি সাজিদ আরাফাত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৯,৩৩৩ কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 6টি নতুন এবং 4টি সংশোধিত প্রকল্প। আমরা এই প্রকল্পের বিস্তারিত জানতে চাই। জাতীয় যে অর্থনৈতিক পরিষদ একনেক, সেখানে বিভিন্ন সময় আমরা দেখি যে প্রকল্প অনুমোদন দেয়া হয়ে থাকে। তারই অংশ হিসেবে আমরা দেখেছি যে সম্প্রতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই একনেক বৈঠক হয় এবং সেই বৈঠকে 10টি প্রকল্পের যে অনুমোদন, সেই অনুমোদন দেওয়া হয়েছে। আমরা একটু দেখতে চাই এক নজরে একনেক যে প্রকল্প অনুমোদন সেখানে কি ছিল। আমরা একটু আগের যে বিষয়টি যে বলছিলাম, আমরা একটু আগের কার্ডটিতে দেখতে চাই। সেখানে 10টি যে প্রকল্পের কথা বলছিলাম, সেই 10টি প্রকল্পের কোথায় কোথায় কি পরিমাণে অর্থায়ন হয়েছে সেটি একটু দেখব। অনুমোদিত প্রকল্পের যে সংখ্যা সেটি বলছিলাম যে 10টি। এখানে নিজস্ব অর্থায়ন এবং প্রকল্প ঋণ, এই দুটি বিষয় রয়েছে। এর মাধ্যমে কিন্তু আসলে এই অনুমোদনগুলো দেওয়া হয়েছে এবং টাকার পরিমাণ এখানে রয়েছে। নিজস্ব অর্থায়নে এখানে দেখছি আমরা ৮,৪৮৮ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া প্রকল্প ঋণ হিসেবে বরাদ্দ আছে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা এবং মোট ব্যয়ের যে পরিমাণ যেটি বলছিলাম ৯,৩৩৩ কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের যে তথ্য, সেই তথ্য অনুসারে আমরা এই পুরো যে একনেক প্রকল্পের যে অনুমোদন এবং প্রকল্প বা খাত ভিত্তিক যে অর্থায়ন, সেই অর্থায়নের পরিমাণটিও আমরা দেখে নিলাম। ৯,৩৩৩ কোটি টাকার যে মোট ব্যয়, সেই ব্যয় হিসাব করেই 10টি প্রকল্প দেওয়া হচ্ছে, যার মধ্যে আসলে 6টি নতুন প্রকল্প এবং 4টি সংশোধিত প্রকল্প। অনুমোদিত প্রকল্পগুলো আমরা একটু দেখতে চাই কি কি প্রকল্প আসলে রয়েছে। এখানে 10টি মেডিকেল কলেজের 19টি হোস্টেল ভবন নির্মাণের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এবং বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ এবং শক্তিশালীকরণের একটি বিষয় রয়েছে। সেখানেও কিন্তু একটি বড় ধরনের অর্থায়ন করা হবে সেই প্রকল্পে, সেটিও আমরা দেখছি। এছাড়া ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষায় যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালী করার যে প্রকল্প রয়েছে, সেটিও অনুমোদন দেওয়া হয়েছে একনেকের সবশেষ বৈঠকে। এছাড়াও রয়েছে আমরা দেখছি প্রাণী সম্পদ অধিদপ্তরের যে সক্ষমতা জোরদার করা, সেই সক্ষমতা জোরদার করার বিষয়েও একনেকে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখছি যে সড়ক ও জনপথ অধিদপ্তরের যে সেতু রয়েছে, সেই সেতুর স্মার্ট রক্ষণাবেক্ষণ প্রযুক্তির যে সক্ষমতা উন্নয়ন, সেই ধরনের একটি প্রকল্প আছে, সেটিও একনেক বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। যেটা বলছিলাম যে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, এর মধ্যে 4টি সংশোধিত প্রকল্প এবং 6টি একেবারে নতুন প্রকল্প। এই সরকারের যে উন্নয়ন প্রকল্প রয়েছে বা এই ধরনের যে প্রকল্পগুলো যেগুলো হচ্ছে সক্ষমতা উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো, সেখানে আমরা দেখছি যে সবশেষ যে একনেক বৈঠক হচ্ছে সেখানে 10টি প্রকল্পের কথা বলা হয়েছে এবং এই 10টি প্রকল্প অনুমোদন দেওয়ার পর এগুলোর আসলে কার্যক্রম শুরু হবে। সেটি আসলে কবে নাগাদ হবে সেটি এখন দেখার বিষয়। রাষ্ট্রায়ত্ত 5টি ব্যাংকের মধ্যে 3টির খেলাপি ঋণ বেড়েছে। সামগ্রিকভাবে 6 মাসে খেলাপি ঋণ বেড়েছে 1.5 লাখ কোটি টাকার বেশি। গত ডিসেম্বরে এই 5 ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,45,039 কোটি টাকা। সেটি অনেকটাই বেড়ে গিয়েছে আমরা দেখছি। সেটি আমরা একটু দেখতে চাই যে কোন কোন রাষ্ট্রায়ত্ত 5টি ব্যাংক এবং তাদের যে খেলাপি ঋণের পরিমাণ, সেটির একটু পার্থক্যগুলো আমরা বিশ্লেষণ করতে চাই। এখানে 5টি ব্যাংকের নাম বলা হচ্ছে, রাষ্ট্রীয় ব্যাংক যেগুলো, রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং সোনালী ব্যাংক। এই 5টি ব্যাংকের 3টি ব্যাংকেই কিন্তু আমরা দেখছি যে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে গেল 6 মাসে। অর্থাৎ আমরা যদি ডিসেম্বর 2025 থেকে বিশ্লেষণ করতে যাই, জুন 2026-এ এসে আমরা সেটি দুটো পার্থক্য যদি করি, তুলনায় আমরা দেখতে পাচ্ছি অগ্রণী ব্যাংকের যে খেলাপি ঋণের পরিমাণ, সেটি 2025 সালের ডিসেম্বরে ছিল 28,615 কোটি টাকা। সেটি 6 মাসের ব্যবধান আমরা দেখছি বেড়ে গিয়েছে, প্রায় 4,000 কোটি টাকারও বেশি বেড়ে গিয়েছে, অর্থাৎ 32,133 কোটি টাকা এই 2026-এর জুনে এসে সেটি খেলাপি ঋণের পরিমাণ অবস্থান করছে এই পর্যায়ে এসে। এছাড়া জনতা ব্যাংকে আমরা দেখছি 72,538 কোটি টাকা যেখানে ছিল খেলাপি ঋণের পরিমাণ, সেটিও কিন্তু 3,000 কোটি টাকা বেড়েছে। আমরা দেখছি 75,558 কোটি টাকা খেলাপি ঋণের পরিমাণ জুন 2026-এ এসে এই পরিমাণটি দাঁড়িয়েছে। এছাড়া আমরা পরবর্তীতে 3 নম্বরে দেখছি রূপালী ব্যাংক আছে,
ডিসেম্বরে 2025-এ আমরা দেখছি যে 19,631 কোটি টাকা খেলাপি ঋণ ছিল, তার বিপরীতে পক্ষান্তরে আমরা দেখছি 19,790 কোটি টাকা 6 মাস পরে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে আমরা দেখছি। এছাড়াও বাকি যে দুটি ব্যাংক রয়েছে, বেসিক ব্যাংক এবং সোনালী ব্যাংক, এখানে আমরা দেখছি যে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছে, অর্থাৎ অগ্রণী জনতা রূপালী ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণটা যতটা বেড়েছে ঠিক তার উল্টো আমরা দেখছি এই দুটো ব্যাংকে। বেসিক ব্যাংকের পরিমাণ ছিল 2025 সালের ডিসেম্বরে সেটি 8,254 কোটি টাকা এবং পরবর্তী 6 মাস পর জুন 2026-এ এসে সেটি দাঁড়িয়েছে 8,152 কোটি টাকা, অর্থাৎ খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছে আমরা দেখছি। এবং সোনালী ব্যাংকের ক্ষেত্রে 16,000 কোটি টাকা ছিল, সেটি 6 মাসের ব্যবধানে 15,710 কোটি টাকা অবস্থান করছে। অর্থাৎ মোটা দাগে বলা চলে যে সার্বিকভাবে কিন্তু রাষ্ট্রায়ত্ত যে 5টি ব্যাংক, সেই 5টি ব্যাংকের 3টি ব্যাংকেই খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে এবং 2টি ব্যাংকে সামান্য পরিমাণ খেলাপি ঋণের পরিমাণ কমেছে। এই বাংলাদেশ ব্যাংকের তথ্যসূত্রে আমরা সাম্প্রতিক সময়ে যে খেলাপি ঋণের পরিমাণ বলা হয়েছে বা বিশ্লেষণ করা হয়েছে সেটি দেখানোর চেষ্টা করলাম। এ পর্যায়ে জানবো স্বর্ণের বাজারের খবর। দেশের বাজারে আরও এক দফা বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে 3,849 টাকা বাড়িয়ে স্বর্ণের ভরি দাঁড়িয়েছে 2,40,628 টাকা। এছাড়া রূপার দামেও এসেছে পরিবর্তন। আমরা সপ্তাহ শেষে স্বর্ণের যে মূল্য এখন নতুন দর সেটি একটু দেখতে চাই। প্রতি মাসেই প্রতি সপ্তাহেই বলা চলে যে স্বর্ণের দাম কিন্তু ওঠানামা করে। আমরা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জুয়েলার্স সমিতি বাজুস, তারা নতুন দাম নির্ধারণ করে দিয়েছে। এই সপ্তাহে আমরা আজকে সপ্তাহ শেষে যে নতুন দাম সেটি দেখছি ভরিতে বেড়েছে 3,849 টাকা। সেই জায়গা থেকে আমরা দেখছি যে 22 ক্যারেটের যে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম সেটি বিক্রি হচ্ছে 2,40,628 টাকায় এবং 21 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2,29,781 টাকায়। পরবর্তীতে 18 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটির দাম কিছুটা কম, 1,97,355 টাকা। এছাড়া সনাতন যে স্বর্ণ রয়েছে সেটি 1,61,196 টাকায় বিক্রি হচ্ছে। পরবর্তীতে আমরা একটু রূপার দাম দেখতে চাই। রূপার দামে কিন্তু বেশ খানিকটা পরিবর্তন এসেছে। স্বর্ণের দাম যেভাবে ওঠানামা করে রূপার দাম ঠিক সেভাবে ওঠানামা করে না, তবে এই সপ্তাহে আমরা দেখছি যে রূপার দামেও কিন্তু পরিবর্তন এসেছে এবং সেটি ঊর্ধ্বমুখী, অর্থাৎ ভরিতে 233 টাকা বেড়েছে। 22 ক্যারেটের যে রূপা রয়েছে সেখানে আমরা দেখছি যে সবশেষ যে নতুন দাম সেখানে 5,307 টাকা ভরি। এছাড়া 21 ক্যারেটের যে রূপা রয়েছে সেখানে 5,074 টাকা ভরি। এছাড়া 18 ক্যারেটের রূপা বিক্রি হচ্ছে 4,374 টাকায়। সনাতন যে রূপা রয়েছে সেটি বিক্রি হচ্ছে 3,324 টাকায়। এই ছিল সপ্তাহ শেষে আসলে স্বর্ণের বাজার এবং রূপার বাজারের যে দরদাম সেটি। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে বেড়েছে সূচকের পরিমাণ, তবে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে 671,98 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 61 কোটি টাকা কম। আমরা একটু বিস্তারিত দেখে নিতে চাই সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুঁজিবাজারের কী দৃশ্য ছিল সেটি একটু দেখতে চাই। সূচক ও লেনদেনের পরিমাণে আমরা দেখছি যে প্রধান সূচক ডিএসই এক্স ইন্ডেক্সে 5,786 পয়েন্ট সূচকের পরিমাণ, যেটি আগের দিনের চেয়ে বেড়েছে। আমরা দেখছি 16 পয়েন্ট বেড়েছে। এছাড়া লেনদেনের পরিমাণ যেটি বলছিলাম 671,98 লাখ টাকা লেনদেন হয়েছে, যেটি গত দিনের তুলনায় 61 কোটি টাকা কম। এবং দর পরিবর্তনের যে হার সেটি আমরা দেখতে চাই। আমরা দেখছি যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর আজকে বেড়েছে, অর্থাৎ 192টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 127টি কোম্পানির শেয়ারের দর, অপরিবর্তিত আছে 71টি কোম্পানির শেয়ারের দর। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকের যে সপ্তাহ শেষের লেনদেন, সেই লেনদেনের চিত্র। আমরা এই পর্যায়ে যেতে চাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সেখানে আমরা যেটি দেখছি যে কমেছে সূচক ও লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে 18,90 লাখ টাকা, যেটি আগের দিনের চেয়ে 18 কোটি টাকা কম। আমরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের যে সবশেষ আজকের চিত্র সেটি একটু দেখতে চাই। সিএএসপিআই সূচকের পরিমাণ 15,491 এবং গত দিনের তুলনায় সূচক কিন্তু কমেছে, 2 পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে 18,90 লাখ টাকা এবং লেনদেনের পরিমাণ আমরা দেখছি যে কমতির দিকে, অর্থাৎ নিম্নমুখী অবস্থা ছিল আজকে। 18,41 লাখ টাকা কম লেনদেন হয়েছে।
এছাড়া দর পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখছি যে বেশিরভাগ কোম্পানির দর পতন হয়েছে আজকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, এবং ৭৬টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, ৮৭টি কোম্পানির শেয়ারের দর কমেছে, অপরিবর্তিত আছে ৩৩টি কোম্পানির শেয়ারের দর। এই ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর। আমরা পুঁজিবাজারের সপ্তাহ শেষে যে অবস্থা সেটি জানতে চাই। সপ্তাহ শেষে পুঁজিবাজারের সূচক কমেছে ৭৩ পয়েন্ট, অন্যদিকে বাজার মূলধন কমেছে ৫,০০০ কোটি টাকা। এক নজরে দেখে নেব সপ্তাহের পুঁজিবাজারের সর্বশেষ অবস্থা। আমরা একটু দেখতে চাই, সপ্তাহ শুরু হয়েছিল ১৬ আগস্ট এবং আজকে ২০ আগস্ট পর্যন্ত এই ৫ দিনে আমরা দেখছি যে সূচকের যে পরিবর্তন ১৬ আগস্ট ২৩ পয়েন্ট কম ছিল, লেনদেন হয়েছিল ১,১৩০ কোটি টাকা এবং বাজার মূলধন ছিল ৭,০৮,০০০ কোটি টাকা। পরবর্তীতে আমরা ১৭ আগস্ট দেখছি যে সূচকের পরিবর্তনে আরও নিম্নমুখী অবস্থা ছিল এবং লেনদেনও কম ছিল, ৪৫ পয়েন্ট কমেছিল এদিন। এছাড়া লেনদেনে আমরা দেখছি যে ৯৯৪ কোটি ৮ লাখ টাকা লেনদেন ছিল। ১৮ আগস্টেও আমরা নিম্নমুখী অবস্থা দেখছি, এখানে সূচকের পরিমাণ ৪০ পয়েন্ট কমেছিল। এছাড়া লেনদেন ছিল ৯৯৮ কোটি ১০ লাখ টাকা এবং বাজার মূলধনের পরিমাণ ৭,০২,০০০ কোটি টাকা। ১৯ আগস্ট ৩ পয়েন্ট কমেছিল সূচকের পরিমাণ পয়েন্ট এবং ৭৩২ কোটি টাকা। এদিন কিন্তু লেনদেনও কমেছিল আমরা দেখছি, এবং বাজার মূলধন সেটিও কমে এসেছিল ৭,০০,০০০ কোটি টাকা। আর সপ্তাহ শেষে আজকের দিনে যেটি অবস্থা, ১৬ পয়েন্ট বেড়েছে সূচকের পরিমাণ, ৬৭১ কোটি ৯৮ লাখ টাকা লেনদেন হয়েছে, যেটি গত সপ্তাহের চেয়ে গত দিনের তুলনায় কিন্তু আজকে লেনদেন কমেছে। এছাড়া বাজার মূলধন ৭,০৩,০০০ কোটি টাকা। এই ছিল সপ্তাহের যে পুঁজিবাজারের অবস্থা, সেই অবস্থা। হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি হলেও নানা জটিলতায় বাড়ছে না গতি। ব্যবসা বাণিজ্যে ও আমদানি রপ্তানির গতি ফেরাতে উদ্যোগ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, আপনার সাথে যুক্ত হতে চাই। যেটি বলছিলাম যে নানা জটিলতার কথা হিলি স্থলবন্দরে, আপনি কি কি জটিলতা দেখছেন সেখানে এবং এই জটিলতা নিরসনে বন্দর কর্তৃপক্ষ কি উদ্যোগ নিচ্ছে? ভারতে বেশ কিছু বাংলাদেশি পণ্যের কিন্তু বেশ চাহিদা রয়েছে। সেই চাহিদার কথা মাথায় রেখে কিন্তু বাংলাদেশি যারা ব্যবসায়ী রয়েছে, রপ্তানিকারক রয়েছেন, তারা কিন্তু ভারতে সেই পণ্যগুলো রপ্তানি করতে চান হিলি স্থল বন্দর ব্যবহার করে। তবে সেই জায়গাতে তারা কিন্তু জটিলতার কারণে তারা কিন্তু এই পণ্যগুলো রপ্তানি করতে পারে না। বিশেষ করে আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলছেন, তারা যেটি বলছেন যে বগুড়ার কাঁচা কলা রয়েছে এবং বাংলাদেশি বিভিন্ন কোম্পানির টোস্ট বিস্কিট, পিভিসি ডোর থেকে শুরু করে দরজা, যেটি আরএফএল কোম্পানি রয়েছে, এবং শিশু খাদ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু বেশ চাহিদা রয়েছে ভারতের বাজারে। তবে বেশ জটিলতার কারণে সেই পণ্যগুলো কিন্তু ভারতে তারা সঠিকভাবে রপ্তানি করতে পারছে না। রপ্তানির গতিও কিন্তু আমরা দেখছি যে হিলি স্থলবন্দর অনেকটাই কম। তারা বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু রপ্তানির মাত্র ১৫ থেকে ২০ ট্রাকের মতন পণ্য রপ্তানি হচ্ছে, যার পরিমাণটা কম হবার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ভারত অভ্যন্তরে কোয়ারেন্টাইন অফিস না থাকবার কারণে ভারতে চাহিদা থাকলে সেই পণ্যগুলো তারা রপ্তানি করতে পারছে না। এখন যেটি হচ্ছে যে বিশেষ করে যে পণ্যগুলো রপ্তানি হচ্ছে ভারতে, সেটি রপ্তানি হবার পর সেটি পরীক্ষা নিরীক্ষা করবার জন্য ভারতের যে মালদা রয়েছে, সেই মালদাতে কিন্তু এই পণ্যগুলো পরীক্ষণের জন্য পাঠানো হচ্ছে এবং সেখান থেকে পরীক্ষণের রিপোর্ট আসবার পর সেই ভারতের যারা আমদানিকারক রয়েছেন তারা কিন্তু সেই পণ্যটি ছাড়পণ করছে। এটি বেশ দীর্ঘ সময়ের ব্যাপার হয়ে যাচ্ছে, যার কারণে বেশ ভোগান্তি তাদেরকে পড়তে হচ্ছে। এই কারণগুলোতে কিন্তু রপ্তানি কিছুটা কমেছে বলে যে বাংলাদেশি যারা রপ্তানিকারক আছেন তারা বলছেন। এবং যেটি তারা বলছেন যে বিগত সরকার থেকে শুরু করে প্রায় দীর্ঘ সময় তারা কিন্তু দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আলোচনা করেছেন, যাতে ভারত অভ্যন্তরে যে হিলি পার্শ্বে রয়েছে সেই পার্শ্বে যেন কোয়ারেন্টাইন একটা অফিস স্থাপন করা যায়। সেক্ষেত্রে যে সুবিধাগুলো বাংলাদেশি ব্যবসায়ীরা নিতে পারবেন সেটি হচ্ছে যে বাংলাদেশে যে কাঁচা সবজি রয়েছে সেই সবজিগুলো সহজেই ভারতের বাজারে চাহিদা থাকলে রপ্তানি করতে পারবেন, সেটি কিন্তু এখন সেটি কিন্তু করতে পারছে না। সেই জায়গা থেকে তারা বারবার কিন্তু ভারতীয় সরকারের কাছে চিঠি চালাচালি করেছে, তবে কোনো সুফল কিন্তু এখন পর্যন্ত পায়নি এখানকার ব্যবসায়ীরা। তারা আমরা কাস্টমস যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তারা বলছেন তারাও কিন্তু ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ থেকে শুরু করে সেখানকার অভ্যন্তরীণ যারা ব্যবসায়ী কেন্দ্রিক রয়েছেন তাদের সাথে যোগাযোগ তারা করেছেন, যাতে করে দ্রুত একটা কোয়ারেন্টাইন অফিস করে ব্যবসায়িক যে পরিবেশ সেটি ফিরিয়ে আনা যায় এবং রপ্তানি যে পরিমাণটা সেটি বাড়ানো যায়। আমরা গতকালের হিলি কাস্টমসের যে চিত্রটি দেখেছি যে এই ইমিগ্রেশন এই স্থলবন্দর দিয়ে মাত্র ১৬ ট্রাক পণ্য ভারতে পণ্য রপ্তানি হয়েছে। সেই পণ্যগুলোর মধ্যে বিশেষ করে রয়েছে টোস্ট বিস্কিট, শিশু খাদ্য রয়েছে এবং রয়েছে পিভিসি ডোর, যেটি দরজা রয়েছে আরএফএল কোম্পানি, সেই দরজাও কিন্তু ভারতে রপ্তানি হয়েছে। তবে এই রপ্তানির পরিমাণটা অনেকটাই কম। তারা বলছে যদি
আরো এটি বাড়ানো যায়, সুবিধাগত দিকগুলো রয়েছে, যে কাঠামোগুলো অবকাঠামোগুলো রয়েছে সেগুলো যদি বাড়ানো যায় রপ্তানির পরিমাণটা বাড়বে, সেই কথাটি কিন্তু তারা বলেছেন। আমরা আমদানির চিত্রও কিন্তু তেমনটাই দেখেছি, কারণ আমদানির ক্ষেত্রে যেটি হয়েছে যে বিশেষ করে ভারত থেকে যে পণ্যগুলো বাংলাদেশে প্রবেশ করে সেই পণ্যগুলো কিন্তু বাংলাদেশে আসবার পরে এখানে কিন্তু যে জটিলতাগুলো রয়েছে সেটি সহজীকরণের দাবিও কিন্তু তারা জানিয়েছে। এই দুটি জায়গাতে যে জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলো যদি কাটিয়ে তোলা যায় সেক্ষেত্রে আমদানি রপ্তানি যে গতি সেটি ফিরে আসবে। স্বাধীন। সোহেল, ধন্যবাদ। হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। এদিকে স্থলবন্দর দিয়ে নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। এছাড়া অনিয়মিত পণ্য আমদানির কারণে রাজস্ব আয়ও ঠেকেছে তলানিতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, যেটি বলছিলাম নিষেধাজ্ঞার যে বিষয়গুলো, কোন কোন পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা আছে, এই নিষেধাজ্ঞা কাটাতে বন্দর কর্তৃপক্ষ কি বলছে বা কি উদ্যোগ নিয়েছে? সাজিদ, তার আগে আপনাকে জানিয়ে রাখি, এই আখাউড়া স্থল বন্দরটি শতভাগ রপ্তানিমুখী বন্দর হিসেবেই পরিচিত, যেহেতু আসলে রপ্তানি বিপরীত আমদানি একেবারেই কম হয়। তবে এই বন্দরটি কিন্তু গেল বছরের 17ই মে থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ভারত সরকার। শুধু আসলে এই আখাউড়াস্থল বন্দরটি নয়, মূলত উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে তার সঙ্গে বাংলাদেশের যে কয়েকটি বন্দর রয়েছে স্থলপথে, সে সবগুলো বন্দর দিয়েই কয়েকটি পণ্য তারা আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এবং এই নিষেধাজ্ঞার কবলে রয়েছে প্লাস্টিক ফার্নিচার, পিভিসি সামগ্রী, প্রক্রিয়াজাত খাবার, ফল এবং ফলের জুস, এসব। এটি ছাড়াও কিন্তু আরও কয়েকটি পণ্য আসলে এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। এবং এই পণ্যগুলো আসলে এই আখাউড়াস্থল বন্দর দিয়ে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়, অর্থাৎ এইসব পণ্যর প্রায় 30% কিন্তু এই আখাউড়াস্থল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়। এবং এটি আসলে গেল বছর থেকে বন্ধ থাকার কারণে কিন্তু রপ্তানি বাণিজ্যের যেটি স্থবিরতা বা আসলে গতি না থাকা সেটি কিন্তু এখন চলমান রয়েছে। যার ফলশ্রুতিতে কিন্তু আসলে এই যেটি আসলে অর্থবছর শেষ হয়েছে 2025-26 অর্থবছর, সেই অর্থবছরে খুব বেশি পরিমাণ রপ্তানির পরিমাণ বাড়েনি। যদি আসলে কিন্তু বলা হচ্ছিল যে অর্থাৎ যেহেতু বিগত যেই অন্তর্বর্তী সরকার ছিল সেই সরকার আমল থেকে ভারতের সঙ্গে একটি কূটনৈতিক টানাপোড়েন চলছিল। তবে নতুন সরকার, নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে কিন্তু আশা করা হচ্ছিল যে দুই দেশে যে কূটনৈতিক টানাপোড়েন ছিল সেটি অনেকাংশে কমে যাবে এবং এই যে কয়েকটি পণ্য আসলে নিষেধাজ্ঞার কবল রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করে আবারও এই বিবেচনা রপ্তানি ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। তবে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে তারা দফায় দফায় কিন্তু স্থানীয় অর্থাৎ যে কাস্টমস কর্তৃপক্ষ এবং স্থানীয় যে নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে তারা কথা বলছেন, অর্থাৎ দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে যেন এগুলোর যেই নিষেধাজ্ঞাটি আছে সেটির জন্য প্রত্যাহার করা হয়, সেটির জন্য তারা দাবি জানিয়ে আসছিলেন। আমরা কথা বলেছিলাম আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার শেখ মোহাম্মদ শাহিদের সঙ্গে। তিনি যেটি বলছেন যে তারা ব্যবসায়ীদের যে এই দাবির বিষয়টি, অর্থাৎ এই যে কয়েকটি পণ্য যেগুলো আসলে উচ্চ চাহিদা সম্পন্ন বলা যেতে পারে, এই আখাউড়া স্থল বন্দর দিয়ে বেশি পরিমাণে রপ্তানি হতো, সেই পণ্যগুলোর যে রপ্তানি যে নিষেধাজ্ঞা যেটি দিয়ে রেখেছে ভারত সরকার, সেটি যেন আসলে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে প্রত্যাহার করা হয়, সে বিষয়টি নিয়ে তারা জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলাপ করছেন। এবং শেখ শাহির আহমেদ বলেছেন যে তারা এনবিআর সঙ্গে কথা বলছেন, এনবিআর জন্য বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যেন সেটি আলোচনার মাধ্যমে যেন এটি সমাধান করে, সে বিষয়টি নিয়ে যেন তারা কথা বলে। তবে আসলে এখনও পর্যন্ত কিন্তু এরকম কোনো ধরনের সুরা হয়নি, অর্থাৎ সেই রপ্তানি যেটি আসলে নিষেধাজ্ঞা যেটি চলছে সেটি কিন্তু এখন চলমান রয়েছে, যার ফলে আসলে রপ্তানি বাণিজ্য কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে কিন্তু যে বন্দরের যে আমদানি বাণিজ্য সেটিও কিন্তু সেটির অবস্থা কিন্তু একেবারেই নাজুক অবস্থা, অর্থাৎ গেল 7-8 মাস ধরে কিন্তু কোনো পণ্যই আসলে ভারত থেকে আমদানি করেনি, যার ফলে সরকারের যে রাজস্ব সেটি কিন্তু দেখা যাচ্ছে। সেদিকে আমাদের এই ছিল আখাউড়া বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত সচেষ্ট। সঞ্চয়, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আজিজুল সঞ্চয় যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। দর্শক, শেষ করছি আজকের ভাগশেষ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।